প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর মাজবাউল আজম সওদাগর, চেয়ারম্যান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আরও রয়েছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত। প্রফেসর মাজবা, সংকট কি কাটছে? আমরা যখন ঠিক কোনো একটা সংকট কাটছে বলে ধারণা করছি, একটু আশ্বস্ত বোধ করছি, তখনই দেখা যাচ্ছে আর একটা নতুন প্রবলেম এসে যুক্ত হচ্ছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলছি যে সংকট কেন যেন ক্রমাগত একটার পর একটা আসছে, এবং এটার জন্য আমাদের আশঙ্কাটা আসলে বাড়ছে। বারবার আমাদের আশঙ্কাটা বাড়ছে যে এত রক্তস্নাত একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে একটা পরিবর্তন প্রত্যাশা করছি রাজনীতিতে, সেইটাতে যখন আমরা পৌঁছার হাইওয়েতে আমরা যখন রয়েছি, তখন কিন্তু এই সংকটগুলো, বাধাগুলো বারবার আসছে। আপনার দৃষ্টিতে এই সংকটের কারণ কি? এক কথায় আমি বলবো, এই সংকটের কারণ হচ্ছে বিপ্লব পরবর্তী সময়ে যেভাবে রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, সেভাবে রাজনৈতিক ঐক্যমতটি প্রতিষ্ঠিত হয়নি, এবং পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যে ক্রমাগত সম্পর্ক দ্রুত খারাপ হচ্ছে। এবং এই খারাপ হওয়ার কারণটা বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু সব দলের, আমি বলছি কিছু কিছু রাজনৈতিক দলের নেতাদের আপনার বক্তব্য অনেক সময় দেখা যাচ্ছে যে রাজনৈতিক শীর্ষ নেতৃত্বের কোনো কনসেন্ট ছাড়া বা দলীয় পজিশন কি কোনো একটা বিষয়ে, সেই দলীয় পজিশনটা বিবেচনা না করেই ব্যক্তিগতভাবে তিনি একটা বক্তব্য দিয়ে দিচ্ছেন, এবং সেই বক্তব্যটা যখন সোশ্যাল মিডিয়ায় চলে আসছে, পত্রিকায় চলে আসছে, তখন কিন্তু এইটা নিয়ে ভুল বুঝাবুঝির অনেকটা সৃষ্টি হচ্ছে। প্রত্যেকটা দল প্রথমে একটা বক্তব্য, আপনি জামাত বলেন, আপনি বিএনপি বলেন, আপনি এনসিপি বলেন, প্রত্যেকটা দল কোনো একটা বক্তব্য দেওয়ার পরে যখন এটা দিয়ে ব্যাপক মানে ম্যাস রিয়াকশন যখন দেখা যাচ্ছে, কদিন পরে তখন আবার আমরা বলছি না না, আমরা আসলে ওইটা বুঝাইতে চাইনি, আসলে আমরা এইটা বলতে চেয়েছি, বা এরকম, অথবা দিতে হচ্ছে তাদেরকে, অথবা ফেসবুকে পোস্ট দিচ্ছে। যখন আপনি জানেন যে মতামত প্রকাশের একটা অন্যতম মাধ্যম এখন ফেসবুক, তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যখন একটা মতামত প্রকাশ করছে, যখন ব্যাপক রিয়াকশন দেখা যাচ্ছে নেগেটিভ, একটু পরে তিনি আবার পোস্টটা তুলে নিচ্ছেন। এই যে পোস্টটা তুলে নিচ্ছেন তিনি, তারপরে কয়েকদিন পরে আবার বলছেন না, এভাবে বলতে চাইনি, আসলে এইভাবে চেয়েছি। এইটার কারণটা কি? এইটার কারণটাই হচ্ছে এখানে আমি বলবো যে ম্যাচুরিটির অভাব, এবং দলের যে শৃঙ্খলা, যে দল থেকে কোনো একটা ইস্যুতে দলের সুস্পষ্ট বক্তব্য কি, সেই বিষয়টা সম্পর্কে সুস্পষ্ট সিদ্ধান্তে না আসা, এই জায়গাটা থেকে কিন্তু মতানৈক্যটা তৈরি হয়েছে। তো ঐক্যের সম্ভাবনা একবারে শেষ হয়ে গেছে এমনটা আমিও এখনো ভাবতে চাই না। কেন আপনি দেখবেন যে কয়েকদিন আগে প্রফেসর ইউনূস থাকবেন কি থাকবেন না, এটা নিয়ে একটা কথা উঠেছে, কিন্তু শেষ পর্যন্ত যখন দলগুলো প্রফেসর ইউনূসের সাথে যখন দেখা করলেন, তখন কিন্তু ঠিকই সবাই সেখানে গিয়ে জানিয়ে আসলেন যে না, প্রফেসর ইউনূসকেই আমরা চাই, প্রফেসর ইউনূস থাকবেন, এবং তার অধীনেই এই যে জাতীয় নির্বাচনটা হতে হবে। তো আমাদের পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে যদি বিষয়টাকে আমি ব্যাখ্যা করি, তাহলে বাংলাদেশে যে রাজনৈতিক সংকটগুলো তৈরি হয়, এই প্রত্যেকটা রাজনৈতিক সংকটের যখন সমাধান হয়, তো ইতিহাস থেকে যেটা বোঝা যায় যে রাজনৈতিক সংকটের সমাধানগুলো খুব সোজা পদ্ধতিতে সহজভাবে হয় না। অনেক তর্ক বিতর্ক, অনেক মতানৈক্য, অনেক ঘটনা দুর্ঘটনার পর একটা করে সংকটের সমাধান হয়। তো এই প্রেক্ষাপটে আমরা ঠিক একই ধরনের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই জানেন, যেহেতু আমরা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, যে আমাদের দেশে যখনই ন্যাশনাল কোনো সংকট তৈরি হয়েছে, জাতীয় সংকট, এর পেছনে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা রয়েছে নিঃসন্দেহে। রাজনৈতিক দলগুলোর অনেক কন্ট্রিবিউশন, এটা সত্য, এটা যেমন স্বীকার করতে হবে, একইভাবে সংকটগুলোর পেছনে রাজনৈতিক দলের ব্যর্থতারও আছে। কেন আছে? যে এত বড় একটা রক্তস্নাত বিপ্লব হলো, এই বিপ্লবের পরে যারা বিপ্লবে অংশ নিল, তাদের মধ্যে ঐক্য হবে না কেন? এর পিছনের যুক্তিটা কি? যেটা কোনোদিন বাংলাদেশের মানুষ কেউ কল্পনা করেনি, যে এত বড় একটা দানব ফ্যাসিবাদ যে চেপে বসেছিল জাতির ঘাড়ে। তো আমাদের মধ্যে একটা ধারণা বদ্ধমূল হয়েছিল যে কোনোদিনও একে সরানো সম্ভব না। তখন রাজনৈতিক দলগুলো কেউ কেউ ভাবতো যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে, কেউ কেউ ভাবতো যে নির্বাচন দিলে সমস্যার সমাধান হবে, কেউ কেউ তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে আনার জন্য বলতো, নানান কথাবার্তা বলতো। কিন্তু প্রকৃতপক্ষে ফ্যাসিবাদকে সরানোর জন্য যে একটা রাজনৈতিক ঐক্যমত হওয়া দরকার, যে গণ অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটাতে হয়, এই বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, তাদের ভাবনাতেই ছিল না। সেই প্রেক্ষাপটে কিন্তু, এবং দুইটা জিনিস লক্ষণীয় আপনি দেখবেন,
বিপ্লব এবং গণ অভ্যুত্থান এই শব্দ দুটো আপনি একটা কন্টেন্ট অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলোর নেতাদের মুখে খুব কম সময়ে, খুবই কম এই শব্দ দুটো উচ্চারিত হয়েছিল। এবং এই দুইটো শব্দ যখন বিপ্লবের জন্য রাস্তায়, গণ অভ্যুত্থানের জন্য রাস্তায় যখন ছাত্র জনতা, পলিটিক্যাল পার্টি, আলেম ওলামা, শিশু, নারী সবাই যখন রাস্তায় নামলো, তখন কিন্তু বিপ্লব বা গণ অভ্যুত্থান ওই সময় শব্দটা কিন্তু আমাদের কোনো মাঝে কোনো আসলো। রাজনৈতিক দলের নেতারা কিন্তু বলেছিলেন যে আমরা কোনো বিপ্লবী দল নই, মানে ওইখান থেকে একটা পলায়নী মনোবর্তী, মানে তাদের মনোভাব কাজ করেছে। আপনি নিশ্চয়ই মনে আছে? নিশ্চয়ই। জি, এরকম কথা অনেকেই বলেছিলেন, কিন্তু ফ্যাসিবাদকে আসলে বিপ্লব বা গণ অভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদকে সরানো যায় এরকম ইতিহাস পৃথিবীতে নাই, বাংলাদেশেও হয়নি। এবং আমি অবাক হই যে এই 5 জুলাইয়ের পরেও, 5 আগস্টের পরেও অনেকে বলেন যে এটা বিপ্লব না, কেউ কেউ এটাকে সাধারণ একটা আন্দোলনের মাধ্যমে একটা রিজিম চেঞ্জের কথা বলে থাকেন, যেটি খুবই দুর্ভাগ্যজনক। মূলত এই যে আদর্শগত বা রাজনৈতিক চিন্তাগত যে ভুল, এই ভুল থেকে কিন্তু মিসপারসেপশনগুলো তৈরি হয়েছে, এবং এর কারণ হিসেবে কিন্তু রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়নি। আপনি যদি এটাকে বিপ্লব বলতে না চান বা গণ অভ্যুত্থানও যদি বলতে না চান, এটা নিয়েও রাজনৈতিক দল, তাহলে ঐক্যটা কিভাবে তৈরি হবে? দেখবেন যে এটা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নেই, কেউ এটাকে স্বাভাবিক আন্দোলন হিসেবে দেখতে চায়। কিন্তু আসলে যারা দেখতে চায় তাদেরকেই যে প্রশ্ন করা হয় যে 5 আগস্টের আগে তাহলে কেন আমরা পারছিলাম না, তখন তারা কিন্তু সেই প্রশ্নটার উত্তর তারা দিতে পারেন না। তখন তারা বলেন যে হ্যাঁ, এটা দীর্ঘদিনের আন্দোলনের ফসল। অবশ্যই সত্য, এটা দীর্ঘদিনের আন্দোলনের ফসল। একটা গণ অভ্যুত্থান যখন তৈরি হয়, বিপ্লবের জন্য জাতি যখন প্রস্তুত হয়, তার জন্য হঠাৎ করে প্রস্তুত হয় না, এটা দীর্ঘদিনের একটা প্রস্তুতি। সেই প্রস্তুতিতে অবশ্যই সবার অবদান রয়েছে। এখানে ইন্টেলেকচুয়ালদের অবদান রয়েছে, পলিটিক্যাল পার্টির অবদান রয়েছে, সিভিল সোসাইটির অনেকের অবদান রয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের অবদান রয়েছে, সবার অবদান রয়েছে। কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে, এটা নিয়ে মূলত ছিল সংকটটা, যার ফলে আমরা সফল হতে পারছিলাম না। শেষ পর্যন্ত আপনার সফল হয়েছি, কিন্তু দুঃখজনক হলো সফল হওয়ার পরে আবার ঐক্যমতের সমস্যা দেখা দিল। মূলত এই জায়গা থেকে সংকটগুলোর উৎপত্তি। এখনই জাতীয় ঐক্যমত যদি প্রতিষ্ঠিত হয়, এখনই সকল সংকট কেটে যাবে। সারোয়ার তুষার, বিভিন্ন আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠছে সচিবালয় ও জাতীয় রাজস্ব বোর্ডে চলমান আন্দোলনের পেছনে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত করা বা অ্যাডমিনিস্ট্রেটিভ কু করার চক্রান্ত দেখছে আপনার দল। এর পেছনে বড় রাজনৈতিক দল ইন্ধন থাকতে পারে বলেও সন্দেহ করছেন আপনারা, যে কারণে এসব আন্দোলনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। আন্দোলনকারীদের কঠোর বার্তা দিয়েছেন আপনাদের দলের কোনো নেতা। মঙ্গলবার আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকার নেওয়া সংস্কারের উদ্যোগের বিরুদ্ধে থাকা আমলাদের অপসারণ ও ফেসিবাদের দূষরদের বিচারের দাবিতে সচিবালয়ের সামনে গণসমাবেশ করছে জুলাই বিপ্লবী ছাত্র জনতা। আমরা এটা জানি যে কারো না কারো না থাকলে এরকম আন্দোলন দানা বাঁধে না। এখন এর থেকে বেরিয়ে আসার উপায় কি? আসলে কতগুলো জিনিস 5 আগস্টের পরে আমাদের এই যে জাতীয় ঐক্যমত্যের কথা আসছে, এবং আমরা যেহেতু, আমি আমার সহ-আলোচককে ধন্যবাদ দিতে চাই, তিনি খুবই নিরেট একটা সত্য কথা খুব সহজ করে বলেছেন যে বাংলাদেশের সমাজে, বিশেষত পলিটিক্যাল এই সার্কেলের মধ্যে 5 আগস্টের আগে গণ অভ্যুত্থান, বিপ্লব এই শব্দগুলো উচ্চারণ করা যেত না। করলে মানুষ সন্দেহ করা হতো, এই বোধহয় আওয়ামী লীগের লোক, এরকম বলা হতো আমাদেরকে। এই ধরনের অনেকে বলেছে। আমরা তখনও বলতাম যে ফ্যাসিবাদকে উৎখাত করতে হবে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে। ফলে যখন গণ অভ্যুত্থানটা এভাবে ঘটে গেল, রাজনৈতিক দলগুলোর তো মানে চিন্তার মধ্যে গণ অভ্যুত্থান ছিল না, কিন্তু গণ অভ্যুত্থান ঘটে গেছে ছাত্রদের নেতৃত্বে, সেখানে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। ঘটার পরে আপনার যা যা করা উচিত ছিল তা তো আমরা করতে পারি নাই নানা কারণে। আমাদের সংবিধান প্রশ্নটা আমরা সেটেল করতে পারি নাই, আমরা রাষ্ট্রপতি সেটেল করতে পারি নাই, আমরা এই যে আওয়ামী লীগের আমলে যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা 3 আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে রাস্তায় নেমে বলেছেন যে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তাদেরকে যে আমরা 5 আগস্টের পরেও বিচারের আওতায় আনতে পারলাম না। এবং আরও তারা গত 3টা নির্বাচন যেভাবে করে দিয়েছেন, কারণ আপনি জানেন যে এই সরকারের ভেতরে ফরমেশনটাও খুবই বিচিত্র, নানা ধরনের টানাপোড়েন আছে, বিপরীতমুখী, এই কারণে তারা করতে পারে না। এখন যখন এই সরকার, বিশেষত প্রধান উপদেষ্টা সর্বশেষ বিবৃতির পরে চেষ্টা করছে যে পরিস্থিতির উপর নিজেদের নিয়ন্ত্রণটা কায়েম করতে, এটা করতেই হবে যে কোনো সরকারকে, তখনই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। এবং আপনি খেয়াল করে দেখবেন একদম আওয়ামী লীগ ব্যানের পরে এগুলো একই সাথে এনবিআরে, একই সাথে পল্লী বিদ্যুতে, একই সাথে সচিবালয়ে, একই সাথে বন্দরে, একই সাথে প্রাথমিক শিক্ষকরা নেমে যাচ্ছে, সকল পেশাজীবী একসাথে নেমে যাচ্ছে। এটা তো খুব মানে চারটিখানি ব্যাপার না। এবং ইন্ডিয়ান মিডিয়ায় এগুলো কিভাবে হাজির করা হচ্ছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার বোঝার জন্য।
তো এখানে ব্যাপারটা কি, সচিবালয়ের ব্যাপারটা হচ্ছে সরকার সরকারি চাকরি আইন 2018-কে সংশোধনী এনেছে, একটা অধ্যাদেশ করেছে 2025। সেখানে তারা বলেছে যে আপনি যদি কাজ না করেন, আপনি যদি দুর্নীতিতে জড়িয়ে পড়েন, আপনি যদি আপনার ক্ষমতার অপব্যবহার করেন, হ্যাঁ, নানা ধরনের অনিয়ম অভিযোগ আপনার বিরুদ্ধে আসে, তাহলে আপনার বিরুদ্ধে সরকার আপনাকে বরখাস্ত করতে পারবে। এতদিন পর্যন্ত এটা ছিল না। ইভেন পলিটিশিয়ানদেরকে অ্যাট ওয়ান টাইম আপনার এই যে দেখেন আওয়ামী লীগের যারা ক্রিমিনাল তারাও আজকে জেল খাটছে, কিন্তু এই আমলাদেরকে আপনি মানে এই যে আহমদ সাফা বহু আগে একবার বলে গেছিলেন যে আমলারা নিজেরাই একটা সরকার বাংলাদেশে এবং চিরস্থায়ী সরকার, তাদের ক্ষমতাটা কখনো কমে না। এটা ব্যাপারটা তো শুধু বগুড়া থেকে ঝালকাঠিতে নেওয়ার ব্যাপার না, এই পুরো সিন্ডিকেটটা রয়ে গেছে। ফলে তারা মনে করে যে তারা সমস্ত কিছুর ঊর্ধ্বে থাকবে এবং রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার স্বার্থে বারবার তাদেরকে ব্যবহার করেছে। এখানে জনতার মঞ্চ ঘটেছে, দেখেন বিএনপির কিন্তু ওই যে 96 সালে তাদেরকে যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনলো কিন্তু এই আমলারা, এবং তার পুরস্কার ওই যে মহিউদ্দিন খান আলমগীর কিন্তু এটা পেলেন কিন্তু, ঠিক আছে। এখন দেখেন, এখন এই সচিবালয়ে গতকালকে সমকালের রিপোর্ট, এই সচিবালয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে ইন্ধন দিচ্ছে, আমরা যে আশঙ্কাটা করেছিলাম গতকালকে সমকাল পরিষ্কার হয়ে বলেছে এখানে প্রকাশ্যে বিএনপি পন্থী সাবেক আমলারা যুক্ত হচ্ছে, ঠিক আছে। এখন তাদের উদ্দেশ্যটা কি, কেন তারা এই কাজটা করছে? তারা কি চায় না যে এই আইনটার মধ্যে সংশোধনী যেগুলো আনা হয়েছে সেগুলো কি তারা বলছে যে গণবান্ধব না? তাহলে আপনি এটা বলেন, আপনি ভাবে সচিবালয়কে অস্থিতিশীল করে দিয়ে, জিম্মি করে দিয়ে, অচল করে দিয়ে, সমস্ত সার্ভিস বন্ধ করে দিয়ে এটা কি করতে পারেন? ওই সরকারের বিরুদ্ধে সরকারি কর্মচারীরা এক ধরনের বিদ্রোহ করছে, এটা তো কোনো সরকার সহ্য করবে না। এই যে তুরস্কে আপনি খেয়াল করে দেখেন, একটা ব্যর্থ কুয়ের পরে এরদোগান একেবারে ধরে ধরে সমস্তগুলোকে বরখাস্ত করে দিয়েছিলেন। এখন যে এই আন্দোলনগুলো সরকারি কর্মচারীরা করছেন, আমি মনে করি এগুলো ক্লিয়ারলি তাদের চাকরিবিধি লঙ্ঘন, এবং এর পেছনে যারা জড়িত আছেন বা যারা ইন্ধন দিচ্ছেন তাদেরকে খুঁজে বের করতে হবে, এবং খুঁজে বের করে তাদেরকে অবশ্যই সরকারের উচিত শাস্তির আওতায় আনা। কারণ সরকারের একটা প্রধান সমস্যা হচ্ছে তারা কোনো মানে ইন দ্য নেম অফ সবাইকে আমরা স্পেস দিচ্ছি, কোনো ধরনের ব্যবস্থা নেয় না। হ্যাঁ, এটা না নেওয়ার কারণে আজকে ঘটনা সেই পুরনো কথা যেটা আমরা এই টক শোতে বারবার আলোচনা করছি, সরকার প্রোঅ্যাক্টিভ নয়, হ্যাঁ রাইট, প্রোঅ্যাক্টিভ না। এবং একটা ঘটনা ঘটলে, অনেক সমালোচনার তৈরি হলে, সোশ্যাল মিডিয়ায় চর্চা হলে, তখন সরকার কিছু কিছু ব্যবস্থা কোনো কোনো ক্ষেত্রে নিতে বাধ্য হচ্ছে। এভাবে তো দেশ পরিচালনা করা যায় না। এবং শুরুর দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখানে একটু আমরা বিনয়ের সাথে, উনি যেহেতু খুবই আমাদের প্রিয় এবং আমরা তাকে শ্রদ্ধা করি, তবু তার একটা সমালোচনা করতে হবে। শুরুর দিকে উনি বলছিলেন যে আমরা ফ্যাসিলিটেটর, কিন্তু সরকার তো এইভাবে চলে না। সরকার হলো আপনার কর্তৃত্ব আপনাকে কায়েম করতে হবে, মানে ক্লেইম করতে হবে, যেটা উনি এত পরে এসে 9 মাসে অনেক ঘটনার পরে এসে এখন এসে মনে হচ্ছে যে উনি কায়েম করতে চাচ্ছেন, নিজের কর্তৃত্বটা উনি ক্লেইম করতে চাচ্ছেন, কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে, অনেকগুলো জটিলতা তৈরি হয়ে গেছে। এই জটিলতাগুলো কিভাবে নিরসন করা যাবে, সকল স্টেক হোল্ডাররা যার যার পজিশন থেকে বেরিয়ে এসে একটা কমন জায়গায় আসতে যদি না পারে, তাহলে বাংলাদেশে যে এত রক্তপাতের পরে, এত গণঅভ্যুত্থানে, এই যে এত বড় একটা গণঅভ্যুত্থান ঘটলো এবং এত রক্তপাতের পরে আমরা আবার পুরনো সিস্টেমে ফেরত যাব, এবং সেটা কারোর জন্যই মঙ্গলজনক হবে না। আজকে যারা মনে করছেন যে পুরনো সিস্টেম অক্ষুণ্ণ রেখে তারা একভাবে ক্ষমতায় যাবেন, যারাই এরকম মনে করছেন, কিংবা এই পুরনো সিস্টেমটাকে টিকিয়ে রাখার জন্য অনেকগুলো গ্রুপ একসাথে তৎপর হয়ে গেছে, এটা কিন্তু কারোর জন্যই মঙ্গলজনক হচ্ছে না। কেন? কারণ সময় আসলে নাহিদ ইসলামদেরকে তৈরি করেছিল। এখন সময়, আপনি এই যে এখন যারা মাধ্যমিক পর্যায়ে আছে, যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আছে, এই ছেলেমেয়েরা সমস্ত কিছু দেখছে, এবং আপনি নিশ্চিত জানেন যে তাদের কাছে তথ্য প্রবাহ সারা পৃথিবীতে তাদের কাছে খোলা, এবং তারা কিছুদিন আগেই মাত্র একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদের, আপনার সমাজের সবচেয়ে ছোটরা সবচেয়ে বড় কাজ করে ফেলেছে। এখন রাজনৈতিক দলগুলো উচিত ছিল এটার প্রতি রেসপেক্টফুল থেকে তারা যে ধরনের দেশ চায়, এই যে সারা বাংলাদেশের দেয়ালে তারা লিখে রেখেছেন, দেয়ালে ভাষা রাজনৈতিক দলগুলো বুঝতে পারে না বা পড়েনি, কখনোই তারা বুঝতে চাইছে না। তারা এগুলোকে, আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেহেতু তারা অনেক অভিজ্ঞ নিজেদেরকে দাবি করে, তারা এগুলোকে এক ধরনের ইমোশনাল ফুলিং হিসেবে দেখে, যে এগুলো ইমোশনাল আবেগী কথাবার্তা, এইভাবে দেশ চলে না। কিন্তু প্রকৃত অর্থে জনগণের ইশতেহারটা জনগণের হয়ে তরুণরা লিখে ফেলেছে দেয়ালে। এখন আমাদের উচিত ছিল আমাদের এই যে গঠনতান্ত্রিক প্রক্রিয়া, এখন যে আমরা একটা দেশ পুনর্গঠনের পর্যায়ে আছি, এই আকাঙ্ক্ষাগুলোরই একটা রিফ্লেকশন থাকা উচিত ছিল। একবার প্রধান উপদেষ্টা বলেও ছিলেন 5-6 মাস আগে যে সংবিধান তো দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে শুধু এটাকে ট্রান্সলেট করা, একটা কাগজের মধ্যে আনা। এই তো, আর তো কোনো বিষয় না, আকাঙ্ক্ষাটাকেই আপনাকে আনতে হবে। কারণ সংবিধান মানে জনগণের ইচ্ছা অভিপ্রায় জনগণ ব্যক্ত করেছে, রক্ত দিয়ে ব্যক্ত করেছে, দেয়ালে লিখেছে। এখন আপনার কাজ হচ্ছে ওইটাকেই একটা ফর্মাল ইয়ের মধ্যে আনা। তো এইটা আনতে যে রাজনৈতিক দলগুলো সহ অন্যান্য কায়েমি স্বার্থবাদী গ্রুপ এইভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এবং আঞ্চলিক পরাশক্তি এখানে যেভাবে ইনভলভ হয়ে গেছে, আবারও কিন্তু বাংলাদেশে আপনি এই সংকটগুলো রেখে যদি একটা ট্রানজিশনে যান, পাওয়ার ট্রানজিশনে যান,
এই আবারও যে সরকারি ক্ষমতা আসুক তারা আবারও একটা গণঅভ্যুত্থানের মুখে পড়ার একটা সমূহ সম্ভাবনা আছে। এটা নাহিদ ইসলামকেই বারবার এসে নেতৃত্ব দিতে হবে এরকম কোনো কথা নেই, সময় তৈরি করে নেবে। কোন নাহিদ ইসলাম আবার আসবে আমরা কিন্তু জানি না এখনো, কিন্তু আসবেই। বাংলাদেশের ইতিহাস এটা বারবার বলছে, এখানে কোনো কোনো মানে একটা দেশে একবার যদি একটা ঘটনা ঘটে আপনি সেটাকে অ্যাক্সিডেন্ট বলতে পারেন, যখন বারবার ইতিহাসে প্রত্যেকটা পর্বে যখন একই ধরনের ঘটনা ঘটে সংকট সৃষ্টি হয়, ছাত্ররা এগিয়ে আসে, যখন বারবার এইভাবে ঘটে তখন বুঝতে হয় যে আপনি মূল জায়গাটা অ্যাড্রেস করতে চাচ্ছেন না এবং এটার 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 পরিণতি কিন্তু আপনার বিরুদ্ধেই আসবে। এইটা আমি মনে করি যে রাজনৈতিক দল সহ সবার একটু সেন্সিবল হয়ে বোঝা উচিত যে এই দেশের জনগণ কি চাচ্ছে, ন্যূনতম কতগুলো জিনিস চাচ্ছে, সেই জিনিসগুলোই আপনি দিতে মানে নানাভাবে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এটা খুব আত্মঘাতী মনে হয় আমার কাছে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন প্রফেসর মেজবাউল আজম সওদাগর, রয়েছেন সারোয়ার তুষার। প্রফেসর মেজবা, আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলো তাদের পুরনো চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসতে পারছে না, একটি দিক। আরেকটা দিক হলো যে এদের আচরণে মনে হচ্ছে যদিও সংস্কার হয় সেটি কি সেই 91-3 জোটের যে রূপরেখা করা হয়েছিল শেষ পর্যন্ত কেউ মানেনি, সেরকম পরিণতি হবে? রাজনৈতিক দলগুলো একেবারেই সংস্কার চায় না, এই কথাটা পুরোপুরি 100% সত্য না। কিন্তু যে রিপোর্ট প্রকাশিত হয়েছে মৌলিক সংস্কার কোনোটাই চায় না। রাইট। তো বিএনপি যে এখানে 31 দফাটা দিয়েছে, আপনি দেখবেন যে 31 দফার মধ্যে কিন্তু আমরা ঠিক যেগুলো যেগুলো চাচ্ছি সেগুলোর ব্যাপারে কিন্তু কথা সেখানে আছে। 70 অনুচ্ছেদের ব্যাপারে কথা আছে, তারপরে আপনার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য নিয়ে কথা আছে, বাই ক্যামেরাল লেজিসলেচার বিষয়ে কথা আছে, গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা আছে। এখন যে প্রবলেমটা হয়ে দাঁড়াচ্ছে, এই 31 দফাটা হচ্ছে আপনার জুলাই বিপ্লবের আগে করা। তা আমি এখানে বলবো যে 31 দফাটাকে সংশোধন করে কোনোভাবে যদি এখানে জুলাই শব্দটাকে অ্যাড করা, জুলাইয়ের প্রত্যাশাকে অ্যাড করা, একটু সরাসরি যদি নিয়ে আসা যায় এটা একটা ভালো হবে। তো এটা চাচ্ছে বিএনপি, সংস্কার চাচ্ছে না, চাচ্ছে। কিন্তু এখানে মানে রিয়াল পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে এটাকে ব্যাখ্যা করলে যে ভোটিং যে পলিটিক্স, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে মানে আওয়ামী লীগের একটা যে বিশাল ভোট ব্যাংক আছে, এই চিন্তাটা রাজনৈতিক দলগুলোর মধ্যে চলে গেল। চলে যাওয়ার পরে তারা চিন্তা করছে যে এই ভোটগুলো আমরা আসলে কিভাবে টানবো আর কি। তো আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের ভোটগুলো টানার একটা প্রতিযোগিতা সব রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে, এবং শুরু করতে গিয়ে তারা কিন্তু এমনভাবে কথা বলতে গিয়ে কিন্তু সংস্কারের বিপক্ষে কথাগুলো কিন্তু চলে যাচ্ছে। আলটিমেটলি সংস্কার কিন্তু সবাই চেয়েছে, এবং আমি একটা পজিটিভলি দেখতে চাই যে সবচেয়ে বড় সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, তারা কিন্তু জুলাই চার্টার স্বাক্ষর করবে এমন ঘোষণা কিন্তু তারা দিয়ে রেখেছে। তা আমার কাছে মনে হয় জুলাই চার্টারটা যখন স্বাক্ষর হবে, স্বাক্ষর হওয়ার সময় কিন্তু আমাদের যে সমস্যাগুলো রয়েছে, যে মানে যেগুলোতে ঐক্যমত হয়নি বলে এখন পর্যন্ত আমরা আশঙ্কা করছি, আমি আশাবাদী যে শেষ পর্যন্ত গিয়ে ঐক্যমতগুলো হবে। কারণ ইতিমধ্যে বোঝা যাচ্ছে যে পাবলিক পারসেপশনটা হচ্ছে সংস্কারের পক্ষে, সংস্কারের বিপক্ষে কিন্তু পাবলিক পারসেপশনটা নাই। এবং ইদানিং আমি কয়েকজন নেতৃত্বের বক্তব্যগুলো শুনলাম যে তারা কিন্তু এখন ভুল বক্তব্য যে কয়েকটা দেয়া হয়েছে এগুলো কিন্তু একটু সংশোধন করে নেওয়ার চেষ্টায় রত আছে কিছু কিছু নেতৃত্ব। তারা বলছেন যে হ্যাঁ, আমরা যে সংস্কার চাই না, আমরা চাই, আমরা নির্বাচন চাই। আমরা তো, আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনের রোডম্যাপটা যদি গভর্নমেন্ট ঘোষণা করে, যেমন প্রফেসর ইউনূস বললেন যে জুনের, আমরা শফিকুল আলমের চিফ অ্যাডভাইজার যে প্রেস সচিব, ওনার বক্তব্যতে শুনলাম যে জুন মাসের পরে একদিনও আর দেরি হবে না। যদি সেটি হয়
তাহলে গভর্নমেন্টের উচিত হবে, যদি সেটি সত্য হয়, আমরা মনে করি যে সেটি সত্য, সেখান থেকে গভর্নমেন্ট সরে আসবে না, কিন্তু রোড ম্যাপটা ঘোষণা দিলে নির্বাচনের এটাই তো একটা রুট ম্যাপ নাকি? এটা একটা রোড ম্যাপ অবশ্যই, তাহলে কিন্তু দলগুলো চাচ্ছে আর একটু সুস্পষ্ট, কি সুস্পষ্ট এরকম চাচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা তফসিল কবে ঘোষণা করবে সেটা চাচ্ছে, নির্বাচন কত তারিখে হবে সেটা তারা চাচ্ছে। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর দিক থেকে। আর গভর্নমেন্টের দিক থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা চাচ্ছে যে সুনির্দিষ্ট কয়েকটা সংস্কারের বিষয়ে একমত না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই জিনিসটা তারা ঘোষণা করতে চাচ্ছে না, আমার কাছে বাইরের থেকে যেটা মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে সরকারের উচিত হবে যে কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগের মাধ্যমে এই সংস্কার বিষয়টাকে একমত হওয়া, পাশাপাশি আপনাকে নির্বাচনের রোডম্যাপটা সুস্পষ্টভাবে ঘোষণা করা। আর পলিটিক্যাল পার্টিগুলোরও উচিত হবে যে গভর্নমেন্ট যদি, এখানে কিন্তু একটা উইন উইন সিচুয়েশনে আপনাকে আসতে হবে, যেহেতু একটা বৈপরীত্য দেখা দিয়েছে যে গভর্নমেন্ট যদি নির্বাচনের রোডম্যাপটা ঘোষণা করে তাহলে মৌলিক সংস্কারগুলোর পক্ষে রাজনৈতিক দলগুলোকে একমত হবে। তা আমার মনে হয় ডায়ালগের মধ্য দিয়ে এই দুইটা বিপরীতমুখী দাবির যদি একটা সমাধান গভর্নমেন্ট করতে পারে তাহলে কিন্তু একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে। এবং আমি মনে করি জুলাই ঘোষণাপত্র স্বাক্ষরিত হওয়ার সাথে সাথে এই সংকটটা কেটে যাবে। কিন্তু নতুন যে বিষয়টা এখন দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের কর্তৃত্বকে তো কেউ চ্যালেঞ্জ করতে পারে না, তাহলে তো গভর্নমেন্ট থাকে না এখানে। আপনি যেমনটি বললেন আমাদের সাথে ঘরোয়া আলোচনায় যে প্রথম থেকে আমরা বলে আসলাম যে গভর্নমেন্টের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, সেইটা না করে গভর্নমেন্ট একটা সফট পজিশনে গিয়েছিল, একটু মাথায় হাত টাত বুলে আসো করি এরকম। কিন্তু একটা বিপ্লব পরবর্তী সরকার তো এভাবে চলবে না, এটা আপনাকে বুঝতে হবে বিষয়টা, যে এটা একটা বিপ্লব পরবর্তী সরকার। আপনি রক্তের মধ্য দিয়ে এখানে এসেছেন, কেউ না কেউ আপনার কাছে চরমভাবে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। তো লজ্জাজনকভাবে যাকে আপনি পরাজিত করলেন তাকে যদি পরবর্তীতে এস্টাবলিশ হওয়ার স্পেস আপনি দেন তাহলে এটা তো একটা স্বাভাবিক হিসাব নিকাশ যে সে আপনাকে ভালোভাবে কাজ করতে দেবে না। গভর্নমেন্টের বড় ভুলটা হয়েছে এখানে। এই জায়গায় আমি প্রফেসর ইউনূসের সমালোচনা করবো, যেটা আমরা প্রথম থেকে বলছি, বিপ্লবী সরকার হয়নি এটা ঠিক আছে, কিন্তু বিপ্লবী সরকারের চরিত্র ধারণ করা যেত, সেই পথেও গভর্নমেন্ট হাঁটেনি। এবং আপনি দেখবেন যে গভর্নমেন্টের কর্তৃত্ব আমলাদের গায়ে একটা টাচ পড়েনি, এখনো একটা স্পর্শ পড়েনি তাদের, অথচ বড় বড় অপরাধগুলো তাদের মাধ্যমে শেখ হাসিনা ইমপ্লিমেন্ট করেছে। ভোট ডাকাতি বলেন, চুরি বলেন, তারপরে গুম খুন, আপনি যা কিছু বলেন প্রত্যেকটা আমলাদের হাত দিয়ে ইমপ্লিমেন্টেড হয়েছে। তো তাদের আমরা কিছু করতে পারলাম না, তাদের চেয়ার থেকে সরানো গেল না, বলা হচ্ছিল লোক পাওয়া যায় না, কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখছি যে লোকের অভাব নেই, সেই ইনভেস্টিগেশনটা ভালোভাবে চালানো হয়নি যে কোন জায়গায় কাকে বসাতে হবে। তারপরে যেমন আমার সহ আলোচক তুরস্কের একটা ব্যাপার বললেন, তুরস্কে কিভাবে র্যান্ডমলি একবারে স্যাক করা হচ্ছে যারা যারা জড়িত ছিল, তো তাদেরকে আপনি সুযোগ দিয়ে আপনি ভালোভাবে চালাবেন, এটা তো কখনো কল্পনা করা যায় না। তো আমার মনে হয় বিরোধী দলগুলো থেকে কিন্তু বিএনপি থেকে, জামাত থেকে এই দাবিগুলো কিন্তু ছিল, এনসিপি থেকেও ছিল, গভর্নমেন্ট কিন্তু সেই পথে হাঁটেনি। এই জায়গায় গভর্নমেন্ট একটা ভুল করেছে। পাশাপাশি উপদেষ্টা পরিষদে আপনি কি মনে করেন যে আমরা যে জিনিসগুলো আমরা চাচ্ছি এই চাওয়াটাকে যে ইমপ্লিমেন্ট করবে তা আপনার মানুষটা তো সেরকম হতে হবে, যারা যারা উপদেষ্টা পরিষদে আছে কতজন এই ব্যাপক সংস্কারটা চায় আপনি বলেন। আপনি তাদের প্রোফাইল দেখেন, তাদের বক্তব্য দেখেন, তারা এই বিপ্লবের আগে তারা কি কি বলেছিল, পত্রিকাগুলো ঘেটে দেখেন তারা কোন মানসিকতার। তারা কি চাবে যে আপনার সংস্কার সম্পন্ন হোক? আমি তো এখনো ভয় পাচ্ছি যে আমলা এবং যে পুলিশ প্রশাসন এখনো সেট আপ যে রয়েছে, তারা যদি নির্বাচনটাকে তারা যদি ভণ্ডুল করে দেওয়ার একটা প্ল্যান যদি তাদের থাকে যে আমরা এই নির্বাচনটাকে এমনভাবে বিতর্কিত করে দিব যাতে ওয়ার্ল্ড ওয়াইড এটা যেন অ্যাকসেপ্টেড না হয় কারো কাছে, এবং ভারত তো এটার জন্য রেডি হয়ে আছে যে বাংলাদেশে একটা মানে খুব ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা ইলেকশন যাতে না হয়। তো এইটার জন্য তো এই আমলার সেট আপ দিয়ে আপনি যদি এটা চিন্তা করেন তাহলে আমি বলবো যে গভর্নমেন্ট এখনো একটা ভুল জায়গা আছে। সেই দিক থেকে কিন্তু বিরোধী দলগুলোর দাবিগুলোকে কিন্তু আপনাকে ভ্যালিড আপনাকে বলতে হবে, গভর্নমেন্ট কিন্তু সেই পথে হাঁটেনি। তো এই জায়গাগুলোতে কিন্তু বিরোধী দল গভর্নমেন্টকে সহায়তা করবে না এমন কথা কিন্তু বলেনি, তারা কিন্তু বলেছে যে আমলাতন্ত্রকে তারা সংস্কার করার জন্য তারা বলেছে, পুলিশ প্রশাসনকে একেবারে ব্যাপকভাবে তারা সংস্কার করতে বলেছে, তাদের অপরাধীদের বিচার তারা চেয়েছে। বিচার প্রক্রিয়াটা কিন্তু দেখেন দেরি হয়েছে। আপনি দেখেন এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে কেন একটা ট্রাইব্যুনাল গঠিত হবে, একটা ট্রাইব্যুনাল গঠিত হয়ে আপনি এত বড় একটা গণ অভ্যুত্থানের অপরাধীদের আপনি বিচার করতে চাচ্ছেন, তারপরে দীর্ঘদিন চিল্লাপাল্লা করার পর আর একটা ট্রাইব্যুনাল গঠিত হলো। আচ্ছা আমার কথা, কেন 10টা ট্রাইব্যুনাল গঠিত হলে কি সমস্যাটা ছিল? এটা তো পুরোটাই একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফেলায় একটা ট্রাইব্যুনালের পরে আর একটা ট্রাইব্যুনাল বৃদ্ধি করতে আপনাকে 9 মাস সময় লাগলো।
তো এটা তো আমি বলবো যে এটা আমলাতন্ত্র, এটা করিয়েছে গভর্নমেন্টকে, আমলাতন্ত্র এটা করতে দেয় নাই। তাহলে গভর্নমেন্ট এই বিষয়ে স্ট্রিক হলো না কেন? এখানে গভর্নমেন্টের সমালোচনা করতে হবে। তো এখন পর্যন্ত আমি হতাশার কোনো কিছু দেখি না। আমার মনে হয় বিরোধী দল থেকে যে দাবিগুলো তোলা হয়েছে এর মধ্যে অনেকগুলো ভ্যালিড দাবি রয়েছে, যেমন গভর্নমেন্টের এই দুর্বলতাগুলো। আবার গভর্নমেন্ট থেকে যে দাবিগুলো করা হয়েছে সেখানেও কিন্তু ভ্যালিড আছে, কিন্তু গভর্নমেন্ট এখানে দুর্বলতার পরিচয় দিয়েছে। জি। তাহলে এখন উইন উইন করে আপনাকে এই সমস্যাটা সমাধান জি, জি। করতে হবে। অবশ্যই ডায়ালগের মধ্য দিয়ে যেতে হবে এবং উইন উইন সিচুয়েশন হলেই সমস্যার সমাধান হয়ে যায়। সারোয়ার তুষার, আসলে প্রকৃত অবস্থাটা হলো সংস্কার নিয়ে সাধারণ মানুষ আশাবাদী হতে পারছে না। বিশেষ করে যে প্রসঙ্গটা আমরা বলছিলাম, যে আপনি দেখেছেন যে একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে আমরা জানতে পারছি যে মৌলিক সংস্কারের বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রে সংস্কার কমিশনগুলি দেওয়ার প্রস্তাবে একমত নয় বিএনপি। এবং আমরা দেখলাম যে সংস্কার কমিশন দেওয়ার প্রস্তাবগুলোর সঙ্গে এনসিপি মানে আপনারা এবং জামাত ইসলামের মিল বেশি, তারা অনেকগুলো বিষয়ে সাপোর্ট করেছে। অবস্থা যদি এই হয় তাহলে প্রথম প্রশ্ন, তাহলে সংস্কারের কি হবে? একটি বিষয় আপনি নিজেও মঙ্গলবার একটা অনুষ্ঠানে বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংস্কারের ভিত্তিতে হবে, এই জন্য নির্বাচনের আগেই সংস্কার হতে হবে, নির্বাচনের পরে নয়। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? আমরা কমিশনের সাথে নীতিগতভাবে মৌলিক সংস্কারটা দরকার। মৌলিক সংস্কারের মানে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থাটাকে আপনি উৎখাত করে একটা স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা করবেন, এই হলো মৌলিক সংস্কার। এবং শুধুমাত্র অন্য সমস্ত কিছু বাদ, শুধুমাত্র এই যে আপনারা একটু আগে বললেন যে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড একটা ইলেকশন হতে হবে, যারাই ক্ষমতায় যাক তাদের কিন্তু একটা অ্যাকসেপ্টেড ইলেকশনের মধ্যে দিয়ে যেতে হবে। শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য একটা কতগুলো সংস্কার করা দরকার, বিচার বিভাগের, জনপ্রশাসনের, পুলিশের, নির্বাচন কমিশন, অনেকগুলো। এখন আপনি যেটা বললেন যে সমস্ত মৌলিক সংস্কারের ক্ষেত্রে আমরা নীতিগতভাবে কমিশনের সাথে এই ব্যাপারে একমত হয়েছি যে একটা স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা করতে হবে। কিছু কিছু জায়গায় পদ্ধতিগত ব্যাপারে আমাদের ভিন্ন মত আছে, যেমন ধরেন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ক্ষেত্রে আমরা বলেছি যে এটার নিয়োগের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল এবং সশস্ত্র বাহিনীর প্রধানদেরকে এটা বাইরে রাখেন, এরকম কিছু কিছু। বাট ওভারঅল আমরা নীতিগতভাবে তাদের অনেকগুলো ব্যাপারে একমত। এবং বিএনপির আপনার দ্বিমতগুলো গতকালকেও প্রকাশিত হয়েছে। শুধু যে আমাদের সাথে দ্বিমত, কমিশনের সাথে দ্বিমত, ব্যাপারটা কিন্তু তা না। দীর্ঘদিন ধরে যারা বিএনপির, ওই নিউজটারই পাশে একটা নিউজ কিন্তু ওই একই পত্রিকায় আছে যে দীর্ঘদিন ধরে যারা বিএনপির মিত্র ছিল, 7 জানুয়ারির আগে যারা অনেকগুলো দল আন্দোলন করেছে, তো সেই দলগুলোও কিন্তু বিএনপির পজিশনের সাথে একমত হতে পারছে না। তাদের সাথে তারাও বরং কমিশনের অনেক কাছাকাছি। ঠিক আছে, আমরা কমিশনের সাথে অনেক কাছাকাছি থাকতে না হয়, এটা নিয়ে প্রশ্ন ওঠে, অনেকগুলো মানে অহেতুক কথাবার্তা বলা হয় এই মিত্র দলগুলো। এবং এগুলো ভীষণ, এরা ছোট হলে আপনি তাদেরকে অবজ্ঞা করতে পারবেন না, তাদের বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই দলগুলো কমিশনের বেশিরভাগ প্রস্তাবের সাথে একমত। এবং তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে বিএনপির সাথে আপনাদের এত দ্বিমত কেন, তারা বলেছে যে আমাদের তো একটা দলীয় অবস্থান থাকবে এবং আমরা তো আমাদের স্বাধীন অবস্থান থেকে কথা বলছি। তাহলে এই হচ্ছে পরিস্থিতি। এখন দেখেন, জাতীয় ঐক্যমত্য শুধুমাত্র যদি, তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, কমিশন, সরকার এবং জনগণ এক জায়গায় আছে। শুধুমাত্র যদি বিএনপির বাধার কারণে সংস্কারগুলো না হয় এবং মেজর সংস্কারগুলো না হয়, উপরি সংস্কার কথা বলে কিন্তু লাভ হবে না। মেজর যেগুলো ফান্ডামেন্টাল সংস্কার, যার মধ্য দিয়ে একটা রাষ্ট্র ফাংশনাল হয়, এটা যদি বিএনপি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে এটার সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি হবে। এবং এটা জনগণের কাছে বিএনপির যে ইমেজ তৈরি হচ্ছে, এটা কিন্তু খুব ভালো জিনিস না। মানে আপনি যদি বিএনপির পেজগুলোর, যেগুলো তাদের অফিসিয়াল পেজ, সেখানে যদি মানুষের মন্তব্যগুলো দেখেন, টকশোর ইয়েগুলো মানুষের মন্তব্যগুলো দেখেন, এবং আমি তো সরকারকে অনুরোধ করতে চাই যে এখন আপনি এটা সমাধান করবেন কিভাবে যদি এক জায়গায় না আসা যায়। আমরা তো কিছু জিনিস, আমরা ধরেন ঠিক আছে গণপরিষদ না, গণপরিষদ কাম পার্লামেন্ট, কিছু জায়গায় আমরা সরে আসলাম, বাট যেখানে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, সেগুলোর ক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলো এক জায়গায় না আসে, তখন আপনার পদ্ধতিটা হচ্ছে আপনাকে জনগণের কাছে যেতে হবে, জনগণকে বলতে হবে ধরেন এই যে প্রধানমন্ত্রী মেয়াদের প্রশ্নে এটা প্রস্তাব, অমুকটার বিষয়ে এটা প্রস্তাব, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, ভোটের অনুপাতে উচ্চকক্ষ ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো আপনারা চান কি চান না? তো জনগণ যদি গণভোট দিয়ে বলে যে হ্যাঁ আমরা এগুলো চাই, তখনও কি বিএনপি বিরোধিতা করবে? বা তখন বিরোধিতা করলে বিএনপির পজিশনটা কোথায় থাকে? বিএনপি বারবার বলছে যে ইলেকশন হলে জনগণ আমাদেরকে ভোট দেবে, ভোট মানুষ হয়তো বিএনপিকেই দেবে, কিন্তু এটা প্রমাণ করে না যে এই জনগণ সংস্কার চায় না। সংস্কার মানুষ এখনই চায়, এবং সংস্কার পরের সরকার এসে করবে, নির্বাচিত সরকার হিসেবে, এটা সবচেয়ে বিশ্বাস করেন। এবং এটা পদ্ধতিগতভাবে ভুল, বারবার আমরা বলছি যে পদ্ধতিগতভাবে ভুল। এই যে একটু আগে আপনারা কথা বলেন 31 দফা, এই 31 দফার অনেকগুলো সমালোচনা আমরা আগেও করেছি, এই এনসিপি হওয়ার আগে। কিন্তু এখানে দেখেন তারা নিজেদের, আপনি এখন কি 31 দফা আপনি ঘোষণা করেছেন 7 জানুয়ারি আগে 2023 সালে, এখন কি আপনি 31 দফার চেয়ে পশ্চাৎপদ রাজনীতি করতে পারেন এই গণ অভ্যুত্থানের পরে? তাদের 7ম দফায় আছে যে নির্বাচন কমিশন সংস্কার
যে আইনটা, এই যে 2022 সালের যে আইন, যেটা বিরোধিতা এখন আমরা জি। করছি, তারা ওখানে 7 নম্বর দফায় স্পষ্ট হয়ে বলেছে যে আমরা এটার সংশোধন করব। তাদের 11 নম্বর দফায় আছে প্রশাসনিক সংস্কারের কথা, কত নম্বর দফায় যেন আছে সংবিধান সংস্কার কমিশনের কথা। এগুলো আপনারা বলেছেন, দুর্নীতি দমন কমিশন আপনারা সংস্কারের জন্য ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কমিশন তারা করবে। এই কমিশনগুলো তো এখনই হচ্ছে, তাহলে আপনি এখন হলে এই কমিশনগুলো বাস্তবায়ন করতে দেবেন না কেন? মানে আপনি কেন এটাকে থামিয়ে রাখবেন এবং বলবেন যে আমরা ক্ষমতায় গিয়ে এগুলো করব? আপনি ক্ষমতায় গিয়ে আপনার এজেন্ডার ভিত্তিতে অন্য কিছু করেন, কোনো অসুবিধা নেই। এখন তো এই সংস্কারগুলো করার আপনি তখন ভেবেছিলেন যে আওয়ামী লীগ একটা সুষ্ঠু নির্বাচন দেবে এবং সেই সুষ্ঠু নির্বাচনে আপনি গিয়ে জিতবেন এবং আপনি গিয়ে এই সংস্কারগুলো করবেন। বাস্তবতা চেঞ্জ হয়ে গেছে। বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগকে একটা গণঅভ্যুত্থানের মধ্যে হটানো হয়েছে এবং একটা অন্তর্বর্তী সরকার এসছে, তত্ত্বাবধায়ক সরকার না। এই অন্তর্বর্তী সরকার তাহলে 2 বছর কি করবে, বা 1.5 বছর, যতদিন এসে থাকুক, তাকে কিছু কাজ করতে হবে, কিছু সংস্কার করতে হবে। সেটার যদি আপনি বলেন যে না আপনাদের সংস্কার করার ম্যান্ডেট নাই, আমাদেরকে সংস্কার করতে দিতে হবে, এটা তো কোনো লজিক্যাল কথা হচ্ছে না। এই কারণে আমি মনে করি যে এখনো আমি বারবার বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি যে জাতীয় স্বার্থে তাদেরকে কিছু সংস্কারে একমত হয়ে যেতে হবে, মানে যেগুলো করলে তারাই আসলে সবচেয়ে বড় মানে এটার বেনিফিটেড হবে। কিন্তু তারা যদি এটা না করে, তাহলে তারা যদি ক্ষমতায় যায় এবং যদি একটা গণঅভ্যুত্থানের মুখে পড়ে, এটা তো বাংলাদেশের জন্য ভালো না। কারণ বাংলাদেশ একটা বিএনপির মতো একটা জাতীয়তাবাদী শক্তির পলিটিক্যাল মাঠের যে শক্তির ভারসাম্য, সেটার জন্য এরকম একটা শক্তির অসম্ভব গুরুত্ব আছে। কিন্তু সেই শক্তি যদি ধরেন একটা নিজেদের এখনকার একটা ভুল রাজনীতির কারণে একটা বিরূপ পরিস্থিতি পড়ে, মানে একটা জনগণ যদি মনে করে যেটা আপনি জনগণের বিরুদ্ধে গেছেন এবং আপনার বিরুদ্ধে আন্দোলন করে, এই যে ধরেন এখন এতগুলো আন্দোলন হচ্ছে এবং এই সরকার মোটা দাগে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা বাদে কোনো আন্দোলনে বল প্রয়োগ করে নাই। শুধু এনসিপি যমুনায় গেছে এবং কিছু হয় না তা তো না, বিএনপিও তো ঢাকা শহর 1 সপ্তাহ মানে প্রায় অবরুদ্ধ করে রাখলো, সরকার কোথাও বল প্রয়োগ করে নাই। এখন পেশাজীবীরা নেমেছে। এখন পরবর্তী নির্বাচিত সরকার আসলে এই দাবি দেওয়াগুলো কি আপনার মনে হয় যে এগুলো থেমে যাবে? এই দাবি দেওয়াগুলো থাকবে না? তাহলে এখন তো এই সরকারকে আপনার, বরং আমি যদি ওই বিএনপি জায়গায় থাকতাম, আমি বলতাম যে ভাই আপনারা এগুলো করে দ্রুত নির্বাচন দেন, তাহলে আমার জন্য সুবিধা। এই যেগুলো করতে দিচ্ছে না, এটা ভুল রাজনীতি। এখন এটা থেকে বিএনপি কিভাবে বেরোবে, বিএনপির আশা করি যে নীতি নির্ধারকরা সেই সিদ্ধান্ত নেবে, কিন্তু না নিলে তাদের জন্যই আসলে এটা পরিণতিটা ভালো হবে না আর কি। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রফেসর মেজবাউল আজম সওদাগর, রয়েছেন সারোয়ার তুষার। প্রফেসর মেজবা, 5 আগস্টের মানুষ স্বপ্ন দেখছিল, নতুন বাংলাদেশের স্বপ্ন, কিন্তু আমরা লক্ষ্য করছি সেই মানুষকে স্বপ্নহীন করে তোলার জন্য নানা মহল ষড়যন্ত্রে মেতেছে। হয়তো ষড়যন্ত্র কথাটা একটু কঠিন শোনাবে, কিন্তু এটাই সত্য, যা আমরা লক্ষণ দেখছি। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ কিছু প্রত্যক্ষ করা যাচ্ছে। একটু মিডিয়ার দিকে তাকান, কিছু কিছু মিডিয়া যেভাবে কোনো একদিকে ঝুঁকে পড়ছে, কোনো একটি মহলের দিকে, কোনো একটি গোষ্ঠীর দিকে, সেটি কিন্তু ভয়ঙ্কর। এই সময় ঠিক জাতি যখন এই সময় সংকটে পড়েছে বা এই ধরনের একটা টার্মাল পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এই বিষয়ে ভূমিকা রাখতে পারত, কিন্তু সেটিকে তারা রাখতে পারছে। তার আগে একটু কথাটা বলি যে জি। সংস্কার বিএনপি চাচ্ছে এবং রাজনৈতিক দলগুলো অনেকেই সংস্কার চাচ্ছে, কিন্তু এরপরেও কেন মানুষের মধ্যে নেগেটিভ পারসেপশন এই সংস্কার নিয়ে তৈরি হচ্ছে, এইটা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সবাইকে একটু ভাবার জন্য আমি অনুরোধ করব যে কেন নেগেটিভ পারসেপশন তাদের প্রতি তৈরি হচ্ছে। মানে আমি ভালো চাচ্ছি, তারপরেও আমি আমার বিষয়ে নেগেটিভ ইয়াটা আসছে, এটা খুবই দুঃখজনক। এই জায়গাটাতে আমি মনে করি যে যেহেতু 31 দফায় সংস্কারগুলোর কথা বলা হয়েছে, কমিটমেন্ট দেয়া হয়েছে এবং এটার প্রতি মানুষের সমর্থন আছে, তো আমি চাই যে এই সংস্কার কাজে বিএনপির নেতৃত্বেই হতে হবে এই সংস্কার কাজ, এবং বিএনপি সংস্কার কাজটাকে সমর্থন করবে, তারা এটাকে ইমপ্লিমেন্ট করবে, তারা সরকারকে সহযোগিতা করবে এবং সামনের নির্বাচনে আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি একটা ব্যাপক বিজয়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে। সুতরাং বিএনপির নেতৃত্বেই যদি এই সংস্কারটা
এখন যতটুকু করা দরকার বা তারা ক্ষমতায় আসলে ততটুকু করা দরকার, এই দুটো জায়গাতেই আমি মনে করি যে বিএনপির নেতৃত্বেই যদি এটা হয় সেটি জাতির জন্য সবচেয়ে ভালো। এই কারণে যে বিএনপি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং জনপ্রিয় একটি রাজনৈতিক দল। তো তাদের কোনো বক্তব্য বা তাদের কোনো কাজের মাধ্যমে যেন বৈপরীত্য দেখা না যায়, যে তারা আগে বলেছিল এইটা, এখন আবার এটার বিরোধিতা করছে, এবং এটার জন্য যেন মিসপারসেপশন জনগণের মাঝে তৈরি না হয়, সেটাই আমাদের কাছে প্রত্যাশা থাকবে। এবং যারা নীতি নির্ধারক আছে তারাও এই বিষয়টা আশা করি ভাববে। সরোয়ার তুষার, আমরা দেখছি যে পতিত স্বৈরাচারে দূষরদের পুনর্বাসনের চেষ্টা চলছে। আধিপত্যবাদী ভারতের ইন্ধনে তাদের সুরে অনেকে কথা বলছেন। ঠিক আছে, এটা আমরা বেশ কিছুদিনের লক্ষ্য করছি। আমাদেরকে একটু জানাবেন এই পরিস্থিতিটা কেন তৈরি হচ্ছে? এই পরিস্থিতিতে তৈরি হচ্ছে কারণ হলো আওয়ামী লীগ গত 15 বছরে শুধু দল না, মিডিয়া জগৎ থেকে শুরু করে কালচারাল ইন্ডাস্ট্রি, আমলাতন্ত্র, প্রশাসনের সর্বত্র এত শক্তিশালী একটা ভিত্তি তৈরি করেছে, এবং পাশাপাশি তাদের দিল্লির এত শক্তিশালী সমর্থন তাদের পক্ষে আছে যে তারা এখন চলে গেলেও, মানে একটা গণঅভ্যুত্থানের মুখে তারা আপাতত বিদায় নিলেও তাদের এই লোকগুলো, এবং সবচেয়ে বড় হচ্ছে তাদের একটা ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার আছে, একটা অর্থনৈতিক বন্দোবস্ত আছে, এটা প্রায় পুরোটাই অক্ষুণ্ণ আছে। এবং তারা এই পরিবর্তিত পরিস্থিতিতে নানাভাবে ক্যামোফ্লজ তৈরি করে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো বড় বড় পত্রিকায়, বণিক বার্তার মতো, যে যারা বিশেষত অর্থনীতি নিয়ে কাজ করে, বণিক বার্তার ব্যাপারে আপনি জানেন যে সেখানেও খুব লিড নিউজ হয়েছে এই মাসখানেক আগেও, যে ব্যবসার পার্টনার খুঁজছে। আমি ছোট ছোট ওই এলাকার যেগুলো হচ্ছে আমি সেগুলোর কথা বলছি না, বড় বড় যে ব্যবসাগুলো, যেমন নারায়ণগঞ্জের আওয়ামী লীগের যারা ছিল, তারা ব্যবসার পার্টনার খুঁজছে। এবং আপনার যেখানে উচিত ছিল এই সরকারের, এই যে এখানেও একটা এই সরকারের সমালোচনা করতে হয়, যে সাথে সাথে যারা গত 3টা ভুয়া নির্বাচনে যে এমপিরা অবৈধভাবে অর্থ সম্পদ করেছে, কিছু কিছু হচ্ছে, একেবারে হচ্ছে না তা না, কিন্তু আরো স্ট্রিক্টলি একটা নির্বাহী আদেশে উচিত ছিল এদের সকলের ব্যাংক স্টেটমেন্ট এগুলো জব্দ করা, ক্রোক করা, সম্পত্তি বাজেয়াপ্ত করা। এবং একদম এগুলো শুরুতে উচিত ছিল। এগুলো হচ্ছে মানে যাকে বলে যে একেবারে প্রথমেই আপনার যেই কাজগুলো করা দরকার, ঠিক আছে, যা না করলে আপনি পদে পদে হোঁচট খাচ্ছেন, এগুলো কিন্তু সেটা। এবং এই যে এতগুলো ষড়যন্ত্র হচ্ছে, ওবায়দুল কাদের সেদিন, আমি যদিও এটা খুব রহস্যজনক যে ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার কেন বাংলাদেশে প্রচারিত হচ্ছে, তিনি তো একজন ফেরারি আসামি, মানবতা বিরোধী অপরাধের আসামি, তবু তিনি কিন্তু বলছেন যে এই যে গত কয়েক মাসে যে আন্দোলনগুলো হয়েছে, মানে অস্থিতিশীল করার জন্য দেশকে, এগুলোতে তাদের ইন্ধন আছে, তারা ফাইন্যান্স করেছে এগুলোতে। তাহলে আপনি যে এই যে ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কটাকে শনাক্ত করছেন না, এবং এটাকে একজন প্রখ্যাত সোয়াসের পলিটিক্যাল ইকোনমিস্ট মুশতাক খান সাহেব অনেক আগেই এখানে আমাদের আয়োজনে একটা প্রোগ্রামে এসে কিন্তু তিনি বলেছিলেন, খুব রাইটলি বলেছিলেন, 1 মাসের মাথায় বলেছিলেন গণঅভ্যুত্থানের, যে এটাকে শনাক্ত করতে হবে, এই নেটওয়ার্কটাকে শনাক্ত করে এটাকে শুধু জব্দ করলেই হবে না, এটা পাবলিক ইন্টারেস্টে খরচ করে ফেলতে হবে, এটাকে রাখা যাবে না। এটা এমনই একটা বিষ, এই অর্থটা, যে এটাকে আপনি নেবেন এবং নিয়ে আবার এটা পাবলিক ইন্টারেস্টে খরচ করে ফেলতে হবে, ফেললেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু এটা করা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি চেষ্টা করছেন যেগুলো পাচারকৃত অর্থগুলো ফিরিয়ে আনার জন্য, খুবই একটা সাধুবাদযোগ্য একটা কাজ। কিন্তু দেশের ভেতরে তারা যেভাবে ফাইন্যান্সটা যেভাবে হাত বদল হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল অন্যান্য শক্তিশালী পক্ষের কাছে চলে যাচ্ছে, এটা কিন্তু শেল্টার পাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, আমি একজন ক্রিমিনাল, পলাতক আছি ধরেন, আমার বিশাল অর্থ সম্পদ, আমি এভাবে পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে অবৈধ কাজকে বৈধতা দেওয়ার তো অনেকগুলো সিস্টেম আছে, এর করে আমি অনেক ফুলে ফেপে উঠেছিলাম। এখন আমি আমার কাছেই, আমার নামে কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি সবকিছু আছে, ওয়ারেজ দেখা যাবে যে আমি আসলে ভূমি দখল করেছিলাম, আমি আসলে ব্যাংক দখল করেছিলাম, এভাবে করে করে আমি কোটিপতি বা বিরাট বিলিয়নিয়ার হয়ে গেছি। এখন আমি শুধু আপনার কাছে আমার টাকাটা ট্রান্সফার করছি, আপনি আমাকে শেল্টার দেওয়ার নামে আমার টাকাগুলো আত্মসাৎ করছেন এবং খরচ করছেন এবং ভোগ করছেন। ব্যবসাটা কিন্তু আমারই নামে। পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু আমি আবার এখানে চলে আসতে পারবো। তো এই জিনিসগুলো হচ্ছে সরকারকে আমি অনুরোধ করব যে এগুলো বাংলাদেশের জন্য, বাংলাদেশের বিরুদ্ধে খরচ হচ্ছে, এই টাকাগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য খরচ হচ্ছে। এই নেটওয়ার্কটা শনাক্ত করার আগ পর্যন্ত পুরোপুরি আমরা যেটা বলছি যে নিয়ন্ত্রণ, নেটওয়ার্ক কিন্তু শনাক্তই রয়েছে, শনাক্ত, এখন আপনাকে ব্যবস্থা নিতে হবে, এখন এই ব্যবস্থাটা নিতে হবে। এই ব্যবস্থাটা নেওয়ার ক্ষেত্রে গড়িমসি করা যাবে না। এবং সেখানেও আমার কাছে মনে হয় এই গভর্নমেন্টকে যারা ধরেন বিপ্লবী, কিংবা অন্তত যে আমার সহ-আলোচক খুব রাইটলি বললেন যে বিপ্লবী সরকার না হলে আপনাকে একটা বিপ্লবী ক্যারেক্টার অন্তত এই মুহূর্তে ধরতে হবে। সেই বিপ্লবী ক্যারেক্টার যারা হতে দিতে যাচ্ছে না, সরকারের ভেতরের একটা অংশ, ঠিক আছে, তারাই কিন্তু আপনার এই জিনিসগুলোকে মানে এই জটিলতাটা বাড়াচ্ছে। এদেরকেও শনাক্ত করতে হবে জনগণের স্বার্থে। প্রধান উপদেষ্টা বলেছেন যে কারা কারা কাজে বাধা দিচ্ছে আমরা এটা জনগণের কাছে প্রকাশ করব, তো সেটাই তার করা উচিত। এটা শুধুমাত্র যিনি বলেছেন পরাজিত শক্তির ইন্ধনে আঞ্চলিক পরাশক্তি, শুধু তা না, সরকারের ভেতরেও কিন্তু এই ভূত আছে, এই ভূতকেও তাড়াতে হবে। প্রফেসর মাজবাউল আজম সওদাগর এবং সরোয়ার তুষার, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।